অবশেষে পদ ছাড়লেন কুয়েট ভিসি প্রভিসি। ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন আন্দোলনকারীরা, ক্যাম্পাসে উল্লাস। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সহায়তা দেবে অস্ট্রেলিয়া। ভোটার তালিকা, আচরণবিধি ও পর্যবেক্ষক আইন সংশোধনে ব্যস্ত কমিশন। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি দিবস আজ। বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় একযোগ। ভাগ্য বদলায়নি হতাহতদের পরিবারের। এবং পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ কড়া সিদ্ধান্ত। পতাকা পুড়িয়ে বিক্ষোভ, পাল্টা ব্যবস্থার পথে ইসলামাবাদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি এবং প্রভিসি পদত্যাগ করেছেন। বুধবার রাতে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ৩ মাসেরও বেশি সময় ধরে আন্দোলনের পর দাবি পূরণ হওয়ায় ক্যাম্পাস জুড়ে আনন্দ উল্লাস করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এর ভিসি অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও প্রভিসি অধ্যাপক SK শরীফুল আলম পদত্যাগ করেছেন। বুধবার রাতে কুয়েট এর উপাচার্য ও উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। গত 18 ফেব্রুয়ারি রাজনীতিমুক্ত কুয়েটের দাবিতে সংঘর্ষে আহত হয় শতাধিক শিক্ষার্থী। এরপর 6 দফা দাবি নিয়ে রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা। 22 এপ্রিল থেকে ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন শুরু হয়। অবশেষে মেনে নেওয়া হয় ছাত্রদের 1 দফা দাবি। রাজনীতিমুক্ত ক্যাম্পাস পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। একই সাথে তারা দ্রুত ফিরে যেতে চান একাডেমিক কার্যক্রমে। কষ্টের পর কিছু পাওয়া যায়, সেটা সবসময় আনন্দের। 65 আন্দোলন এবং এরপরে 58 ঘন্টা অনশন, এটার পর আসলে আমরা আনন্দ বাদন হয়। আস্তে আস্তে আমাদের পাশে আমাদের অন্যান্য বিষয়গুলো ভাইরা দাঁড়াইছে, আর শেষের দিকে পুরো বাংলাদেশ আমাদের পাশে ছিল। আন্দোলন করার পর আমরা আসলে যে এরকম একটা রাজনীতি মুক্ত ক্যাম্পাস পেয়েছি, এটা নমস্কার আসলে বলার মতো না। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানান ছাত্র কল্যাণ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে, আর ক্লাস 4টার দিকে হওয়ার পর সে 4টার দিকে হবে। কুয়েটের এই আন্দোলন শুধু একটি উপাচার্যকে সরানো নয়, বরং শিক্ষার্থীদের শক্তি, নেতৃত্ব আর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রতিচ্ছবি। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দর্শক, এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। আর শহীদুল, কুয়েট পরিস্থিতির সবশেষ তথ্য জানতে চাই। আপনারা জানেন যে গতকাল রাত 1টার সময় ইউজিসির সদস্যরা জুস খাইয়ে ছাত্রদের যে অনশন সেটা থেকে নিবৃত্ত করেন, এবং এর আগে এক প্রজ্ঞাপনের মাধ্যমে কুয়েটের ভিসি এবং প্রভিসি কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং তারপর থেকে ওই সময় থেকেই ছাত্ররা আনন্দ উল্লাসে ফেটে পড়ে, এবং ছাত্রদেরকে বলতে শোনা যায় যে তারা বলছে যে কুয়েট রাজনীতি মুক্ত একটা কুয়েট প্রতিষ্ঠিত হয়েছে, এবং ভবিষ্যৎ যে ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকবে। এবং তারা এই আনন্দে তারা আজকে বিকাল 4টার সময় থেকে তারা আনন্দ মিছিল করবে এবং সারা ক্যাম্পাস জুড়ে এই থেকে। এবং আমরা এই শিক্ষক সমিতি ছিল, শিক্ষক সমিতিদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এবং এই আনন্দের পাশাপাশি তারা ছাত্ররা বলছে যে আগামীতে কুয়েটের যে একাডেমিক কার্যক্রম যেন দ্রুত শুরু হয়, এবং এই কুয়েটে যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছিল সেই শান্তি শৃঙ্খলা যেন ফিরে আসে। এবং আমরা এখানের যে পিআরও এবং রেজিস্ট্রারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা পরবর্তীতে কার্যক্রম বিষয়ে ছাত্রদেরকে জানানো হবে। এবং নতুন দায়িত্বপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের যে ডিন রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ছাত্ররা আরো বলছে যে
তারা এই যে একটা 58 ঘন্টা অনশন করার পরে যে তারা ফিরে এসেছে, তারা এটা আনন্দ প্রকাশ করছে এবং তারা বলছে এই আনন্দ, এই বিজয় শুধু এই কুয়েটের ছাত্রদের নয়, সারা বাংলাদেশের ছাত্রদের এবং সারা বাংলাদেশের মানুষের। এবং এই আনন্দটা বাংলাদেশের সমস্ত মানুষকে তারা উৎসর্গ করেছে এবং তারা এই আনন্দ এবং তারা বলছেন, এবং শিক্ষকরা, আমরা কিছু সময় আগে যে ছাত্র কল্যাণ কেন্দ্রের পরিচালক বলেছেন এখানে নিরাপত্তার কোনো সংকট নেই এবং সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং সর্বোপরি তারা আশা করছেন যে আগামী 4 মে থেকে কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হবে। বলি এই ছিল সর্বশেষ। জি শহীদুল, ধন্যবাদ আমাকে আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের সব রকম সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইস। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে হাই কমিশনারকে সিইসি জানান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটার লিস্ট প্রণয়ন কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধন, আচরণবিধি ও পর্যবেক্ষক আইন দ্রুত সমাধান হবে। সাংবাদিকদের নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশনের অপেক্ষায় না থেকে সাংবিধানিক ক্ষমতায় যতটুকু সম্ভব সে কাজগুলো আগে শেষ করবে কমিশন। তারপর আমাদের বিভিন্ন রুলস, যে আচরণবিধি যা আছে এগুলো আমরা মডিফাই করার চেষ্টা করছি। অবজারভার পলিসি যেগুলো আছে এগুলো মডিফাই করার উদ্যোগ দিচ্ছি। মোটামুটি যেগুলো প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দর্শক, এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠকের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই। কিছুক্ষণ আগে যে বলছিলেন যে নির্বাচন কমিশন এখন সবচেয়ে বেশি আসলে গুরুত্ব দিচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতিগুলো আসলে নিতে হবে সে বিষয়গুলোতে, এবং যেগুলো আসলে নির্বাচন কমিশনের সাংবিধানিক যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার আওতায় যেগুলো পড়ছে সেগুলো কিন্তু তারা আগে শেষ করতে চান। এবং আপনি জানেন যে সুসান রাইল, যিনি অস্ট্রেলিয়ান হাই কমিশনের এখন হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু মাত্র 3 মাস আগেই এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং এর মধ্যেই বাংলাদেশও একটি রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। এবং তিনি কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে যে কথাটি বলেছেন যে আসলে এই পট পরিবর্তনটাকে অস্ট্রেলিয়ান হাই কমিশন খুবই ইতিবাচকভাবে দেখছে এবং এই যে সংস্কার এবং পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটি যেন অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই শেষ হয়, সেজন্য কিন্তু অস্ট্রেলিয়ান হাই কমিশনার অস্ট্রেলিয়া দেশ হিসাবে বাংলাদেশের পাশে থাকবে। এছাড়া আপনি একটা তথ্য দিচ্ছিলেন যে আসলে আচরণবিধি সংশোধন কিংবা নতুন দলের নিবন্ধন সব বিভিন্ন ধরনের আসলে পদক্ষেপের মধ্যে নির্বাচন কমিশন যাচ্ছে। এবং আমি যেখানে দাঁড়িয়েছি তার ডান পাশে সভাকক্ষে কিন্তু এখন একটি বৈঠক হচ্ছে যেখানে 160টির মতো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেখানের মধ্যে সেই আচরণবিধি সংশোধন কিংবা নতুন দলের নিবন্ধন, সীমানা নির্ধারণের জন্য যে আইন সংশোধন করতে হবে সেই বিষয়গুলো রয়েছে। আসলে সামগ্রিকভাবে বলা যায় যে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রাথমিক যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু নির্বাচন কমিশন খুবই গুরুত্ব দিচ্ছে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে বিকেল 3টা বাজে কিন্তু আরও একটি বৈঠক হবে এবং সেখানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম কিন্তু একটি উপকমিটির দায়িত্ব রয়েছেন এবং সেখান থেকেও বেশ কিছু তথ্য আসবে বলে আমরা জেনেছি। অলি। জি আসাদ, আপনার সাথে যুক্ত হয়ে আমরা সেখানকার সবশেষ খবর জানবো। এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর আজ। 2013 সালের এই দিনে রানা প্লাজা ধসে নিহত হন ভবনটিতে থাকা কয়েকটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক। ঘটনার 1 যুগ পেরিয়ে গেলেও পূরণ হয়নি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও বিচারের প্রতিশ্রুতি। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে হতাহতদের স্বজন ও শ্রমিক সংগঠনগুলো। জিয়াউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 2013 সালের এই দিনে 8তলা ভবন ধসে প্রাণ হারান 1135 পোশাক শ্রমিক, আহত হন আরও প্রায় 2000 মানুষ। এ ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল গোটা বিশ্বকে। রানা প্লাজার ট্র্যাজেডির 1 যুগ পেরিয়ে গেলেও থামেনি স্বজনদের কান্না, আতঙ্ক কাটেনি আহতদের। দীর্ঘ 12 বছরেও নিষ্পত্তি হয়নি মামলা, শেষ হয়নি বিচার। 3 বছর আগে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ কাজ 5 ভাগের 1 ভাগও এখনও শেষ হয়নি।
বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ওই ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণ করেন স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের পাশাপাশি রানা প্লাজার ট্র্যাজেডির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। 12 বছর পরে আইসা আমাদের এখানে শ্রমিকদের এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। স্বজন ও শ্রমিক সংগঠনগুলোর দাবি, ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের দ্রুত পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি যেন বর্তমান সরকার নিশ্চিত করে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউদ্দিন। বিভিন্ন কর্মসূচির খবর জানাতে তিনি আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন। জিয়া, রানা প্লাজা ট্র্যাজেডি দিবস ঘিরে সাভারে কী ধরনের কর্মসূচি আজকে দেখতে পাচ্ছেন? তো সেই রানা প্লাজার নিহত এবং আহত শ্রমিকদের সমবেদনা জানাতে এখানে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন সহ বিভিন্ন যে সকল স্বজনরা রয়েছে তারা আহত শ্রমিকদের এবং নিহত তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে তারা কিন্তু যে শ্রমিক বেদি রয়েছে সেখানে কিন্তু নিহত শ্রমিকদের স্মরণে তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও কিন্তু দেখেছি গতকাল সন্ধ্যায় কিন্তু তারা মোমবাতি প্রজ্বলন করে তারা কিন্তু সেখানে তাদেরকে স্মরণ করছে। তো আরেকটি বিষয় হচ্ছে এখানে আমরা দেখতে পেয়েছি কিন্তু যে বিভিন্ন শ্রমিক সংগঠন তারা কিন্তু বিভিন্ন অর্থাৎ দাবি দেওয়া নিয়ে শ্রমিকদের পক্ষে তারা কিন্তু সেখানে বিভিন্ন সভা সমাবেশও করেছে। তো এই মুহূর্তে আমি কথা বলবো একজন শ্রমিকদের সাথে। কেন এসেছেন আপনারা এবং কি দাবি দেওয়া আপনাদের? আসলে আমরা আসিছি, আমরা দীর্ঘ 12 বছর ধরে আমরা কোনো সরকারের কাছ থেকে কোনো আমরা যে রানা প্লাজা থেকে আমরা কোনো কিছু আমরা যে অসুস্থ ব্যক্তিরা আমরা আসছিলাম, আমরা কোনো সহযোগিতা পাইনি। এই জন্য আমরা আসি দীর্ঘ 12 বছর পর আমরা যাতে সরকারের কাছে এই আবেদনটা চাই, আমরা সকল অসুস্থদেরকে আমাদেরকে সরকারের জন্য অসুস্থ থেকে সুস্থ রাখার জন্য আমাদেরকে রাখে, আমাদের যেন সুচিকিৎসা করার জন্য তৌফিক করে। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। যেমনটি শুনছিলেন তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আসছে এবং সেই দাবি দেওয়াগুলো তুলে ধরছে। তো আরেকটি বিষয় আমরা কিন্তু দেখেছি যে এখানে কিন্তু প্রশাসনের উপস্থিতি, সেনাবাহিনী সহকারে পুলিশ প্রশাসনের উপস্থিতি দেখেছি। তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পরিস্থিতি তারা কিন্তু এখানে রয়েছে। তো এই বিষয়টা থেকে আমার কাছে সর্বশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে রানা ট্র্যাজেডির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউদ্দিন। মেজর সিনহা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্টে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই শুনানি শুরু করেন। এর আগে বুধবার মেজর সিনহা হত্যায় রাষ্ট্রপক্ষে 5 সদস্যের বিশেষ টিম গঠন করে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে 5টি কড়া সিদ্ধান্ত দিয়েছে ভারত। এগুলো হলো সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত, পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ, পাকিস্তানিদের ভিসা নিষেধাজ্ঞা, কূটনৈতিক বহিষ্কার ও পাকিস্তানে ভারতীয় হাইকমিশনে কর্মী সংখ্যা কমানো। অন্যদিকে প্রতিবেশী দেশের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। এদিকে পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটককে হত্যার ঘটনায় প্রচণ্ড রকম ক্ষেপেছে ভারত সরকার। হামলার খবরে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি সৌদি আরব থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসেই নিরাপত্তা উপদেষ্টা ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন তিনি। বুধবারের ওই বৈঠকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা, সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত, দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এছাড়া সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়তে বলা হয়েছে। Cabinet Committee on Security met this evening under the chairmanship of the Honorable Prime Minister. The integrated checkpost Atari will be closed with immediate effect. সিদ্ধান্ত মতে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টাদের ১ সপ্তাহের মধ্যে দেশে ফিরতে বলা হয়েছে। অন্যদিকে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনা হবে। বিক্রম মিস্ত্রি জানান, ১৯৬০ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সিন্ধু নদ ও উপনদ নদীর পানি ভাগাভাগি করে দুদেশ। তবে এখন থেকে আর ১ ছটাক পানিও পাবে না পাকিস্তান। অবিলম্বে এই স্থগিতাদেশ কার্যকর হবে। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. ৫ সিদ্ধান্তের আরেকটি হচ্ছে পাঞ্জাবের আট্টারি ওয়াঘা সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। যেসব পাকিস্তানি এই সীমান্ত দিয়ে ঢুকে ভারতে অবস্থান করছেন তাদেরকে ১ মের মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পহেলগামে হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ ভারতীয়রা। বিক্ষোভ মিছিলের পাশাপাশি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে সন্ত্রাসীদের কঠোর বিচার দাবি করেন তারা। किस तरीके से कल कश्मीर में निंदनीय हरकत की गई और बुज़दिल हरकत की गई आतंकवादियों के द्वारा। कुछ लोग पर्यटक जो घूमने आए थे अपने परिवार के साथ और उनको वहां उनका नाम पूछिए उनको मारा गया, बड़ी शर्मनाक घटना है ये। এদিকে প্রতিবেশী দেশের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। জিও নিউজকে তিনি বলেন, ভারত কোনোভাবেই সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না, কারণ এর সঙ্গে কেবল ভারত পাকিস্তানই নয়, বিশ্বব্যাংক সহ অন্যান্য অংশীজনরাও জড়িত। যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তারা সাধারণ জনতা নয় বলে দাবি করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। এক বিবৃতিতে গ্রুপটি জানায়, যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তারা গবেষণার জন্য দায়িত্বপ্রাপ্ত গোপন নিরাপত্তা বাহিনীর সংস্থার সদস্য। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৪৫ জন নিহত। কয়েক এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি বৈঠকে নেতানিয়াহু। এবং শেষ টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা, ৩ বছর পর দলে এনামুল, প্রথমবার ডাক পেলেন তানভীর। বিরতির পর আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে। ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিদ্ধান্ত মতে আজ থেকে শনিবার এই ৩ দিন দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন এবং বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি পোপ ফ্রান্সিসের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এদিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সেন্ট পিটার্স বাসিলিকায় নেওয়া হয়েছে। গত সোমবার সকালে ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। আগামী শনিবার তাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। সেনোডা ও OGSB যৌথভাবে ইনসিউরিং সেফ মেনস্ট্রুয়াল হাইজিন শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উঠে আসে মাত্র 17.4% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন, যার ফলে স্বাস্থ্য ঝুঁকি ও সামাজিক বঞ্চনা দিন দিন বাড়ছে। তবে স্কয়ার টয়লেটিজের প্রধান নির্বাহী মালিক মোহাম্মদ
সাইদ বলেন, সেনোরা ৩০ বছর ধরে নিরাপদ ও সহজলভ্য স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করছে। 2030 সালের মধ্যে 60% নারীর জন্য নিরাপদ মাসিক নিশ্চিত করাই তাদের লক্ষ্য। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 45 ফিলিস্তিনি নিহত হয়েছে, এতে 51,300 ছাড়িয়েছে প্রাণহানি। অন্যদিকে কয়েকটি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি বৈঠক ডেকেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় 7 শতাধিক ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনি নিধনে হায়নার মতো নগ্ন উল্লাসে মেতেছে ইসরায়েল। তাদের হিংস্রতা থেকে রেহাই পাচ্ছেন না দুধের শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা কেউই। বুধবার রাতভর হামলা চালিয়ে গাজার আরও 45 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এতে 1.5 বছরেরও বেশি সময় উপত্যকাটিতে 51,300 ছাড়িয়েছে প্রাণহানি। স্মরণকালের ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। প্রবল বাতাসের কারণে বেইত শেমেশ সহ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে সর্বগ্রাসী আগুন। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে প্রশাসন। এইসব এলাকায় বন্ধ রাখা হয়েছে যান ও ট্রেন চলাচল। করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আগুনে পুড়ে গেছে 7 শতাধিক ঘর। স্থানীয় সময় বুধবার রাজধানী ম্যানিলার বারাঙ্গে 650 বন্দর এলাকায় সূত্রপাত হওয়া আগুন নিমেষেই চারপাশে ছড়িয়ে পড়ে। 9 ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় 7 শতাধিক ঘর। এদিন ম্যানিলা টন্ডর ম্যারিয়ন্সের স্ট্রিটে আরেকটি অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় 5 শতাধিক ঘরবাড়ি। 2 ঘটনায় গৃহহীন হয়েছে 25,000 পরিবার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এতে রয়েছে 2 পরিবর্তন। 3 বছর পর আন্তর্জাতিক টেস্টে ফিরেছেন এনামুল হক বিজয়। প্রথম টেস্টের স্কোয়াডে থাকা জাকির হাসানের পরিবর্তে ডাকা হয়েছে বিজয়কে। আর পিসিএলে পেসার নাহিদ রানা যোগদান করায় প্রথমবারের মতো দলে ডাকা হয়েছে তানভীর ইসলামকে। আগামী 28 এপ্রিল চট্টগ্রামের মাটিতে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। প্রথম টেস্টে স্বাগতিকদের 3 উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে সফরকারীরা। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অবশেষে পদ ছাড়লেন কুয়েট ভিসি প্রভিসি। 58 ঘণ্টা পর অনশন ভাঙলেন আন্দোলনকারীরা, ক্যাম্পাসে উল্লাস। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সহায়তা দেবে অস্ট্রেলিয়া। ভোটার তালিকা আচরণ বিধি ও পর্যবেক্ষক আইন সংশোধনে ব্যস্ত কমিশন। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি দিবস আজ। বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় এক যুগ, ভাগ্য বদলায়নি হতাহতদের পরিবারের। এবং পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 5 কড়া সিদ্ধান্ত। পতাকা পুড়িয়ে বিক্ষোভ, পাল্টা ব্যবস্থার পথে ইসলামাবাদ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।